কথাগুলো ধীরে ধীরে বলে হাসি হাসি মুখ করে তাকিয়ে রইল উজ্জ্বল। সেহা এতক্ষণে লোকটাকে খেয়াল করে ভালো করে। সুদর্শন এই লোকটির চেহারা দেখে তাকে অমায়িক লাগছে। এর কথা বিশ্বাস করে নিতে ইচ্ছে হচ্ছে। ওই যে কিছু লোক আছে না, যাদের কাছে তরুণী মেয়েরা নিঃসংকোচে গিয়ে বলে, ভাইয়া একটু হেল্প করবেন, ভাইয়া একটু হেল্প করবেন, ঠিক কতটা ভরসাযোগ্য সরল লোকটার চেহারা এবং বাচনভঙ্গি, কথাবার্তায় দৃঢ়তা, যেন সে যে স্বচ্ছ এটা সে না প্রমাণ করে এখান থেকে নড়বেই না। সেহা নিমেষেই আইঢাই করে ওঠে। এবার নম্রতা ধারণ করে দৃষ্টিতে, চোখ নামিয়ে নম্র স্বরে বলে, ইটস ওকে। লোকটা তখনও আবার খুবই ঠান্ডা স্বরে হাসি মুখে বলে, ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য। আর দাঁড়ায় না উজ্জ্বল, লম্বা কদমে হেঁটে কোর্টের দিকটায় যায়। সেহা দাঁড়িয়ে আছে ঠাই। এতক্ষণে দেখলো লোকটার হাতে কালো কোট। চোখ কোটর থেকে বেরিয়ে আসে সেহার, দৃষ্টি হয় প্রকট। এত সুন্দর অল্প বয়সী উকিল এই কোর্টে? ইরশিরাহ এক হাত দিয়ে মুখ চেপে ধরে হাঁটছে দুর্বল পায়ে। ইহান মনের হাত ধরে ভিড় ঠেলে এগিয়ে আনছিল। সেহার চঞ্চল দৃষ্টি সেদিকটায় গিয়ে স্থির হতেই ছুটে যায়। আপু কি হয়েছে? ইরশিরাহ বলে না কিছু, চোখে মুখে ক্লান্তির ছটা, যেন বিছানা পেলে এক্ষুনি ঘুমিয়ে পড়বে মেয়েটা। ইহান ওদের দুজনকে গাড়িতে তুলে দিয়ে বলল, বাড়িতে গিয়ে ডক্টরকে কল করে নে। অসুবিধা নেই, ছোট মামি তো বাড়িতেই। ইরশিরাহ ছটফট করছিল তখনও। বড় দাদানকে বলল। আর ইরফান? সামান্য হাসে ইহান। গাড়ির জানালা দিয়ে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ওকে নিয়ে ফিরবো রাতে। বিরতির সময় শেষে যখন সবাই আবারও বিচার কক্ষে উপস্থিত হয়েছে, তখন একটি ঘটনা ঘটে গিয়েছে। নারী শিক্ষার্থীরা ভিতরে ঢুকে জমায়েত হয়েছে এবং নীরব শান্তিপূর্ণ এই অনশন। বাড়ি যেতে যেতে দুদফা গাড়ি থামিয়ে বমি করেছে ইনশিরাহ। সেহা ওকে নিয়ে যখন পা রাখলো শান্তিনীরে, তখন নেতানো লতার মতো ঢুলে পড়েছে প্রায় মেয়েটা। আলো আর ঋতু ধরে ধরে ওকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। ওরা বাড়িতে বসে ইরফানের পথ চেয়ে আছে। মেয়ের মুখের দিকে তাকায়নি ঠিকভাবে কেউই, নয়তোবা আরো আগেই বুঝে যেত আলো। গতকাল থেকে খাওয়া দাওয়া নিয়ে বেশ অনীহা দেখিয়েছে। কিছুদিন আগে জ্বর থেকে উঠেছে বলে এমন হচ্ছে হয়তো, আলো সেটাই ভেবে নিয়েছে। কিন্তু এখন লক্ষণ ভিন্ন ঠেকছে। ফ্যাকাশে মুখটায় সামান্য সজীবতা খেলে গেল আলোর। মেয়ের দিকে ঝুঁকে এলো কিছুটা, মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিতেই ইনশিরাহ দুর্বল চোখে তাকায়। গলা কাঁপছে আলোর, অস্ফুটে বলল, তুমি কি প্রেগনেন্ট? মায়ের হাসি হাসি মুখের এই আবেগী প্রশ্নটা শুনে ইনশিরাহ হকচকালো কিছুটা। নিমেষে চোখের চাউনি বদলে গিয়ে দ্বিধা খেলা করে যায় সেখানে। প্রেগনেন্ট? সে প্রেগনেন্ট? অবুঝের মতো মা চাচিদের মুখের দিকে তাকাচ্ছে ইনশিরাহ। তাই তো, সে আগে কেন বুঝলো না? এত অবুঝ সে। পরি ছুটে যায় নিচের ঘরে, একটা কিট নিয়ে এসে ইনশিরাহর হাতে দিয়ে উত্তেজনা চেপে রেখে বলল, যা দেখে আয়। প্রণবী যায়নি। ওর সাক্ষ্য দেওয়া হয়ে গেলেও যায়নি প্রণবী। প্রীতম এসে ওর হাতটা ধরে যখন বলল, চল তোকে বাড়িতে দিয়ে আসি, আমার এখানে থাকা দরকার। প্রণবী যায়নি। সে এখন বসে আছে ভাইয়ের পাশে, একেবারে পেছনের সারির বেঞ্চিতে, মাথা নিচু করে চুপচাপ ভাইকে অনুরোধ করে পেছনে বসেছে। কারণ প্রণবী অনুভব করেছে কাঠগড়ায় দাঁড়ানো লোকটা হয়তো তাকে দেখছে। প্রণবীর চোখে না দেখলেও সেটা অনুভব করছে। তার অস্থির লাগছে মানুষটার জন্যে। তার চোখে কখনো ভীষণ বিরক্তিকর ছিল সেই মানুষটার জন্যে। সে নিজের এই অস্থিরতা ওই ধূর্ত মানুষটির থেকে লুকাতে চায়। ধরা পড়তে চায় না সে, আপুর ভাষায় বোকামি করতে চায় না সে। এজলাসে ত্রিপক্ষীয় হট্টগোলের শব্দ আলোড়ন তুলেছে। সকালের থেকে এখন ভিড়টা একটু বেশি। প্রণবীর বুঝতে পারছে না কিছু। আস্তে ধীরে বিনবিনে গলায় ভাইকে বলে, কি হয়েছে ভাইয়া? জজ দুজন নিজেদের মধ্যে আলোচনা করে কাগজপত্র রেডি করছেন, প্রসিকিউটর বসে আছেন। আর উনি? করবে না ভেবেও প্রণবী করে ফেললো প্রশ্নটা। প্রীতম হালকা গলায় জবাব দিল, দাঁড়িয়ে আছে চুপচাপ।
দীর্ঘ সময়ের আলোচনা শেষে সিনিয়র বিচারপতি নিজেই এজলাসের চাপা গুঞ্জন থামালেন। এতক্ষণের শান্তশিষ্ট উজ্জ্বল মাহমুদ হঠাৎ করে ছটফটিয়ে উঠে দাঁড়ায়। উঠেই দৃষ্টি রাখে সিনিয়র মির্জাদের মুখের দিকে। আজ এতগুলো মানুষ তার মুখের দিকে তাকিয়ে আছে উদ্বিগ্নতা নিয়ে। উজ্জ্বল চোখ দিয়ে তাদের আশ্বস্ত করল। সব ভালো হবে। বিচারপতি মোর্শেদের রহমান তার মোটা গোপ চুলকে কাগজপত্রগুলো আরও একবার ঝালিয়ে নিলেন। লোকটার স্বাস্থ্য ভারী, কণ্ঠস্বর ফ্যাসফেসে। এজলাসের সব লোকের দিকে তাকিয়ে তিনি তাদের মনোযোগ কেড়ে তার ওই ফ্যাসফেসে গলায় উচ্চারণ করতে লাগলেন। আপনারা সবাই চুপ করুন, আমাকে বলতে দিন। এই কেসের অন্যতম প্রধান সাক্ষী মিসেস প্রণামী আহসানের সাক্ষ্য এবং সকল ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখে সেসবের সত্যতা যাচাই করে এবং বাংলাদেশের বর্তমান দণ্ডবিধির ৪র্থ অধ্যায় রাইট অফ সেলফ ডিফেন্স উপশিরোনামের ধারা ১০০ এবং ১০৩ পর্যালোচনা করার পর আদালত নিখুঁতভাবে বিবেচনা করেছে এবং এই কেসের আসামি ইরফান মির্জা কৃতকৃত্য সংঘটিত ঘটনাকে অপরাধ হিসাবে গণ্য করা হলো না। একই সাথে আদালত ওনার স্থায়ী জামিন মঞ্জুর করল। এই মামলা এখানেই সমাপ্ত। ইরফান বোকার মতো মুর্শিদের রহমানের দিকে তাকিয়ে আছে। মুহূর্ত যায়, তার চেহারা থেকে বোকা বোকা ভাব সরে গিয়ে ওই পেট মোটা পটকা মাছের মতো দেখতে হাঁসের মতো ফ্যাসফেসে গলার মানুষটার প্রতি নিদারুণ মুগ্ধতা এসে ভিড় করে। ইরফানের ইচ্ছে হলো এক্ষুনি গিয়ে লোকটাকে কোলে নিয়ে কতক্ষণ নাচানাচি করতে। ইলহাম মির্জা বুকে হাত রেখে কেঁদেই ফেলল আজ। এতটা অসহায় বোধ করছিলেন তিনি। এই অনুভূতি কাউকে বোঝাবার নয়। শামিন আর ইসমাম দুপাশ থেকে আগলাই ভাইকে। উজ্জ্বল মাহমুদ হাসি মুখে এগিয়ে যায় বিচারকের কাছে। গিয়ে একটা কাগজ নিয়ে এসে হাসতে হাসতেই সই করিয়ে নেয় ইরফানের থেকে। ইরফান তো এতক্ষণে মনোযোগী হলো উজ্জ্বলের প্রতি। শ্যামলাটে মুখটায় আনাচে কানাচে অপ্রস্তুত ভাব। তখন ওভাবে সিন ক্রিয়েট করে সে লজ্জিত। কম্পিত হাতে কাগজটাতে সাইন করে নম্রস্বরে বলল, আই এম সরি। হাসলো উজ্জ্বল, তবে বলল না কিছুই। মির্জা বাড়ির লোকগুলো তাকেই দেখছে। একটা লোক কিছুক্ষণ পরপর এত সুন্দর করে হাসি দেয় কিভাবে? উজ্জ্বল আরেকটু এগিয়ে যায় ইরফানের দিকে। ওর হাত থেকে কাগজটা নিতে নিতে হালকা গলায় বলল, মুক্ত বাতাসের স্বাদ বড়ই আশ্চর্য, তাই না? যাও, গিয়ে এবার বউকে মন ভরে ভালোবাসো। ইরফান নামিয়ে নেয় চোখ। ছটফটে ভাব ওর অঙ্গভঙ্গিতে ফুটে ওঠে স্পষ্ট। না চাইতে ওর দৃষ্টি চলে যায় তাকে খুঁজতে। জ্ঞানী আপার আদরের বোনকে ইরফান দেখেছে, সে থেকে গিয়েছে তার জন্যে। অতটুকু মেয়েটা চোখে মুখে নিদারুণ দৃঢ়তা ফুটিয়ে তুলে অকপটে কথা বলেছিল আজ। আর এতক্ষণ সেই মেয়েটা এখানেই ছিল। এখন নেই কেন? চঞ্চল দৃষ্টি কক্ষের আনাচে কানাচে ওর। বুকের মধ্যে কেমন ছটফটে অনুভূতি। এখানেই তো ছিল মেয়েটা, এখন তবে নেই কেন? প্রণবী বেরিয়েছে কিছুক্ষণ আগেই। ভাইয়ের হাত ধরে ভাইকে তাড়া দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়েছে। ক্যাবে উঠেই অবাক চোখে প্রীতম বোনকে দেখে বিস্ময়সূচক কণ্ঠে বলল, এমন ছটফট করছিস কেন? শরীর খারাপ লাগছে? এভাবে চলে আসতে চাইলি যে? দুপাশে ঘন ঘন মাথা নেড়ে প্রণবী নিচু গলায় বলল, আমার যা জানা হয়েছে তাই চলে এসেছি, এবার বাড়ি চলো। বাড়ি? অ্যাপার্টমেন্ট? হ্যাঁ, তো কোথায় যাব আমি? ওখানে যাবি তুই? না মানে ওই পরিবেশে? আপু বলছিল তোকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে রাখতে একদিনের জন্য। আমি আমার অফিসের পাশে একটা ফ্ল্যাট ভাড়া করে। ভাইকে তৎক্ষণাৎ থামিয়ে দেয় প্রণব। কেন ওই পরিবেশে যাব না কেন আমি? ওইটা তো রাদীপদের অ্যাপার্টমেন্ট বলে। ভাইয়া, আপু ওই ফ্ল্যাটের মালিক, আমি অবশ্যই যাব। আর রাদীপ তো ওই একজন নয়, এই দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে বহু রাদীপ আছে। হয়তো আবার কখনো আসবে কেউ না কেউ। আমি কটা ফ্ল্যাট পাল্টে বাঁচব? আই হ্যাভ টু ফাইট। আর কথায় কথায় তুমি আপুকে ছেড়ে আলাদা হবার কথা ভাববে না তো আমাকে নিয়ে? আমি কখনো কোথাও যাব না আপুকে ছেড়ে। চমকে ওঠে প্রীতম বোনের কণ্ঠের তেজ দেখে। কিছু মুহূর্ত বোনের নিষ্পাপ মুখটার দিকে চেয়ে দেখে ওকে আগলে নেয় প্রীতম পরম স্নেহে। টের পায় এখন প্রণবী কাঁদছে, নিশ্চুপ কাঁদছে। একটু পরপর তার শরীর কেঁপে কেঁপে উঠছে। প্রীতম বলল, কোথাও যাবি না? না। ফুপিয়ে ফুপিয়েই জবাব দেয় প্রণবী।
মুহুর্মুহু কাঁপছে গোটা শরীরটা। ইরশিরাহ বহু কষ্টে দেওয়াল ধরে দাঁড়িয়ে বিস্ময়াভিত হয়ে তাকিয়ে আছে বেসিনের ওপর রাখা কিটটায়। গাঢ় লাল দুটি দাগ, সেই সাথে পাশে ক্ষুদ্র মনিটরে ভেসে ওঠা পজিটিভ লেখাটা। ইরশিরাহ কম্পিত হাতে ওয়াশরুমের দরজা খুলে দিতেই ওর মা ও চাচিরা উকি দিল। মেয়ের রক্তশূন্য মুখটা দেখে আলো ওকে টেনে বাইরে আনতেই মাকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে উঠল ইরশিরাহ। আলো ঘাবড়ায়, কাঁপা স্বরে বলল, নেগেটিভ এসেছে। তোমরা কি প্ল্যান করেছিলে? মন খারাপ করো না, আল্লাহর ইচ্ছাতেই হয় এসব। বিয়ে হয়েছে মাত্র কদিন হলো। পরি ওয়াশরুমে ঢুকে কিটটা দেখে উত্তেজিত হয়ে বলে, ও ভাবি, পজিটিভ তো। আলো চোখ বড় বড় করে মেয়েকে দেখে দেখে মেয়ের কান্না, মৃদু ধমকে বলে, বোকা মেয়ে, কাঁদছিস কেন তবে? চাসনি তুই? খুশি নস? দুর্বল ভঙ্গিতে দুপাশে মাথা ঝাঁকায় ইরশিরাহ। হাঁপাতে হাঁপাতে বলে, আমি খুশি, আমি ভীষণ খুশি, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কাঁদছি কেন। আমি কি পাগল হলাম মাম্মা? এই বিষাদের মুহূর্তেও এত বড় মেয়ের অবুঝপনা দেখে হাসে আলো। সে বোঝে এসব। প্রথম যখন ইরশিরাহ পেটে এসেছিল তার কি অবস্থাই না হয়েছিল নার্ভাসনেসে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মনকে কল করব, ওর সাথে কথা বলবি? ও ব্যস্ত মাম্মা, এই খবরটা এখন দিলেও ছটফট করতে করতেই শেষ হয়ে যাবে। কাল আসবে সকালে ছুটি নিয়ে, কাল বলবো। এখন বলা যাবে না, কিছুতেই না। ঠিক সেই মুহূর্তে ওরা আরো একটি খুশির খবর পেল। সেহা আসলো ছুটতে ছুটতে, চোখ কাঁপছে তার। খুশিতে হয়তো কেঁদেই দেবে এমন অবস্থা। সেই ঋতুকে ধরে লাফাতে শুরু করলো। রাগী মির্জা, খালাস পেয়েছে মামি। করিডোর হয়ে গা ছাড়া ভাব নিয়ে হাঁটছে ইরফান, ওর পাশাপাশি ইহান। দুই ভাইয়ের কেউ কোনো কথা বলছে না। ওরা এখনো কোর্টে। উজ্জ্বলের জন্য অপেক্ষা করছে ইরফান। ভালোভাবে ধন্যবাদ বলাটা তার কর্তব্য, তাই স্বামীদের 3 ভাইকে জোর করে পাঠিয়ে দিয়ে ওরা 2 ভাই থেকে গিয়েছে। থানায় যেতে হয়নি, এখান থেকেই বেরোতে পারবে তারা। অন্য এক ক্লায়েন্টের সাথে আলাপ শেষ করে ফুরফুরে মেজাজে উজ্জ্বল এগোচ্ছিল ওদের দেখে। মুখটাতে বরাবরের অমায়িক ভাব। ইরফান দাঁড়ায়, চেহারা থেকে অস্বস্তি সরছে না তার। বিনয়ী স্বরে বলল, থ্যাংক ইউ অ্যান্ড সরি। উজ্জ্বল হাসলো। সত্যি বলছি, রেগে নেই। আচ্ছা, কিভাবে বিশ্বাস করাতে পারি আমি আপনাদের যে আমি রেগে নেই? 1 কাপ চা খেলে মানবেন? উজ্জ্বলের থেকে সংক্রমিত হয়ে ঠোঁটে হাসি ছড়িয়ে পড়ে ইরফানের। মাথা নেড়ে বলে, চলুন। চত্বরের ভেতরের স্টলের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছে ওরা। আলাপচারিতার এক পর্যায়ে দেখতে পেল বিচারপতি মোর্শেদুর রহমানের গাড়ি এগিয়ে আসছে। ইরফান ঘাড় বাঁকিয়ে দেখেছে যখন গাড়িটা ততক্ষণে বেশ এগিয়ে গিয়েছে সামনে। লুকিং মিররে মোর্শেদুর রহমানের ফোলা ফোলা পটকা মাছের মতন মুখটা চোখে পড়তেই পাগলাটে ইরফান চায়ের কাপ হাতেই চেঁচায়, আনন্দে এবং উত্তেজনায়। হাই জজ চাচা, জাস্ট লাভ ইউ। সামনে আমার বিয়েতে দাওয়াত দেবো আপনাকে, বড় অনুষ্ঠান হবে। অবশ্য যদি তাকে আবারও তুলে আনতে না হয় তো। এতক্ষণে উজ্জ্বল মাহমুদের চেহারায় হাসি হাসি ভাব সরে গিয়ে ফ্যাকাশে হলো। সামনে দাঁড়ানো এক ছটপটে 26-এর যুবকের বড়ই দুর্বোধ্য ঠেকল তার। এ তো বদ্ধ উন্মাদ। ইহান চায়ের কাপ ফেলে তড়িৎ চেপে ধরল ভাইয়ের মুখটা। গজরাতে গজরাতে বলল, ভাই থাম। মুক্তিয়ার সুপ্ত প্রাপ্তির সম্ভাবনার আনন্দে উল্লাসে গোটা সন্ধ্যা ঝুম বৃষ্টিতে দাদানের সাথে বাইকে করে শহর ঘুরেছে ইরফান। আজ ইহানুর স্বভাব ছেড়ে বেরিয়ে বড্ড উৎফুল্ল। বাড়িতে ফিরল ওরা কাক ভেজা হয়ে। রাতে বাড়ির সকলে লাগাতার কল করেও ধরতে পারেনি 2 ভাইকে। ছেলের মুখ দেখবে বলে কত যে অপেক্ষা ঋতুর। বাড়িতে ঢুকতেই জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। মায়ের কান্না বাদ মানছে না কিছুর। ইরফান মাকে থামানোর চেষ্টা করে না আজ। মাকে কাঁদতে দিয়ে আশেপাশে তাকায়। দেখতে পায় প্রেরণা বসে আছে সোফাতে, তারই দিকে দৃষ্টি দিয়ে নিরুদ্বেগ ঠান্ডা সরল দৃষ্টি। কিছুক্ষণ আগেই এসেছে প্রেরণা ইরফানের সাথে দেখা করবে বলে। তার দেখা দেওয়া উচিত, তাই ঋতু টুকরে কাঁদছে। ইরফান এইবার থামাতে চাইছে মাকে। ঋতু থামছেই না, উল্টে পাগলামি করে বলছে, আর কত জ্বালাবি? এবার সূত্রবি বল, কি চাই তোর? ওই মেয়েকে এনে দেব, কেউ না আনলে আমি একা গিয়ে এনে দেব। তবে ভালো হয়ে যাবি আর অঘটন ঘটাবি? বল
এই মেয়েকে পেলেই ঠিক হবি। ইরফান মায়ের বাচ্চামো ধরনের কথা শুনে ম্ল্যান হেসে জ্ঞানী আপার দিকে তাকায়। প্রেরণার চোখে মুখে ছেয়ে গিয়েছে রাজ্যের অস্বস্তি। উঠে দাঁড়িয়ে সামান্য হাসার চেষ্টা করে ইরফানকে বলল, ওয়েলকাম, তোমার সাথে দেখা করতে এসেছি। এটুকু প্রেরণা মন থেকে বলেছে, তাতে ছিল না আন্তরিকতা আর স্নেহের খামতি। ইরফান জবাবে হাসল মৃদু। ঘুরে ফিরে বাড়ির সকলকে দেখেই চোখ পড়ল ইনশিরাহর দিকে। রক্তশূন্য মুখটার দিকে তাকিয়ে এগিয়ে যায় ইরফান। কিরে, মার খেয়েছিস বরের হাতে? মুখের কি হাল? ইনশিরাহ ভাইকে জড়িয়ে ধরে কাঁদল এবং আরও এক দফা বাড়ির মেয়েদের নাকি কান্নায় গুমোট হলো বসার ঘর। রাতে ওরা খেতে বসেছে যখন ইশিয়ার সেহা বসেছে দুই ভাইয়ের সাথে। ইনুও এসেছে, আবারও 5 ভাই বোন হাসাহাসি করে যখন খাচ্ছিল, বড়রা প্রফুল্ল চিত্তে রাতের খবর দেখছিল। এদিকে আলো উসখুস করছে, খুশিতে আত্মহারা সে ভেতরে ভেতরে। মেয়ের খবরটা কখন দেবে সবাইকে সেই নিয়ে তার যত উৎকণ্ঠা। ইসি মানা করে দিয়েছে তাদের, আগে মইন জানবে তারপর বাকিরা, তাই কিছু বলতে পারছিল না সে। এর মাঝে খেতে খেতেই মাছের ঘ্রাণে ফের সবকিছু পেটের ভেতর উল্টে আসে ইনশিরাহর। টেবিল ছেড়ে দৌড়ে ছুটে যায় বেসিনে, হর করে বমি করে দেয়। উদ্বিগ্নতা নিয়ে বাকিরাও ছোটে ওর পিছু পিছু। মুখে পানির ছাপটা দিয়ে ইনশিরাহ ঘুরে তাকাতেই ধাক্কার মতো খেলো। তার বাবা, চাচা, ভাইয়েরা উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে তারই দিকে চেয়ে। ইরফানের মুখ হা হয়ে আছে। কি? ইনশিরাহ লজ্জা আর সংকোচ লুকায় ভ্রুকুচকে বলে, কি? উল্টি করছিস কেন? পেটে অসুখ নাকি তোর? ইনশিরাহ কিছু না বলে মাথা নিচু করে দোতলায় ওঠে। শামিন অনিমেষে চেয়ে আছে মেয়ের প্রস্থানের দিকে। সারাদিনে মেয়েটার খবরটাও নেয়নি সে। এতক্ষণে খেয়াল হতেই সে তাকায় আলোর মুখের দিকে। আলো আর লুকাতে পারল না কিছু, চোখ নামিয়ে নেয় লজ্জায়। লজ্জা সে নারী হবে তাই। শামিনের মুখটা থমথমে মানে সত্যি। বিস্ময়াভিত হয়ে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকে নিশ্চুপ। মুখে অদ্ভুত রকমের আবেগ এসে আইঢাই করছে। ওই অতটুকু মেয়ে খামখেয়ালি আর জেদি মেয়েটা তার মা হবে? কি আশ্চর্য, কি আশ্চর্য! শুধু স্বামীদের থেকেই নয়, আলো পারল না কারো চোখ এড়াতে। যজ্ঞের দিনের শেষটাই এসে এই বিস্ময়কর শুভ সংবাদের ধাক্কা সামলাতে ব্যস্ত সবাই। কথা বলবে কি? ইনশিরাহর চাচা ভাইদের মুখটাও ঠিক থমথমে স্বামীনের মতো। নীরবতা ভাঙল ইহান। বোকা বোকা মুখ করে বড় মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আবার কি করা উচিত বড় মা? মিষ্টি আনা উচিত? হাসছে মেয়েগুলো খিলখিল করে। ইরফান আর দাঁড়ালো না, চঞ্চল পায়ে দৌড়তে দৌড়তে দোতলায় উঠল। ততক্ষণে ইসি দৌড় লাগিয়েছে। সে বুঝেছে মাম্মা আর চেপে রাখতে পারবে না খবরটা, তাই দরজায় করাঘাত করে উঠল ইরফান। উচ্ছ্বসিত কণ্ঠে চেঁচালো, এই ইসি, ছোট ভাই দরজা খোল। ওপাশে মুখ চেপে হাসছে ইনশিরাহ। ইরফান বলতে থাকে, আরে বের হ, তোকে একটু দেখি। মাই গড, করেছিসটা কি তুই? হাসতে হাসতেই চেতে ওঠে ইনশিরাহ। যা ফাজিল এখান থেকে। বিছানার ওপরে সারাদিন অযত্নে ফোনটা তখন বেজে ওঠে। অনুভূতি সামলে ইনশিরাহ কাপা হাতে তুলে নেয় ফোনটা। জলজলে স্ক্রিনে লেখা ফরাজি। ঘুম নামেনি ইনশিরাহর চোখে। নিদারুণ অসহ্যকর ছটফটানি নিয়ে চিত হয়ে আছে বিছানায়। মোবাইলটা আর বাজছে না তার। বিগত 1 ঘন্টা লাগাতার বেঁচে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে ফোনটা। ঘরের বাইরে আনন্দ উল্লাসের শব্দ থেমেছে। ক্লান্ত হয়ে ঘরে ঢুকেছে সবাই বুঝতে পারল সে। লজ্জারাঙা মুখটাই ছেয়ে আছে চওড়া হাসি। কম্পিত পেল্লব হাত দিয়ে বড় আদরে ছুঁয়ে দিল হবু অতিথিকে। এই অনুভূতি একা সামলানো যায়? কে জানতো হিসেব করে চলা নাক উঁচু মেয়েটা এতটা নাজুক হয়ে পড়বে নিজের অনুভূতি নিয়ে। এসপি আর কল করেনি। আধা ঘন্টা হয়েছে। ইনশিরাহ হাসে, দুষ্টু হাসি। 5 দিন আগেও ঝগড়া হয়েছে ইনশিরাহকে সময় কম দেয় সেই ব্যাপারটি নিয়ে। আজ কেমন লাগছে এসপির? যাকেই কল করছে সেই বলে দিচ্ছে ইনশিরাহ আশেপাশে নেই। কাল সকালে যখন উত্তপ্ত মেজাজটা নিয়ে আসবে, ইনশিরাহ তখনই মুখোমুখি দাঁড়িয়ে যখন বলবে কারো আগমনের খবর, তখন দেখবে কেমন হয়। স্বামীর বিছানায় শুতে গিয়েও শুলো না। ওকে আমতা আমতা করতে দেখে আলোর প্রশ্ন, কি হয়েছে? মেঘ একটু গরম দুধ খাইয়ে দিয়ে আসবে।
তখন যে কিছু খেলো না? আলো হাসে চিন্তিত মানুষটাকে দেখে, তারপর বলে, তো আপনি খাইয়ে দিয়ে আসুন না, তখন থেকে থম মেরে বসে আছেন। আমার যে লজ্জা লাগে। উঠে বসলো আলো, প্রকট দৃষ্টি দিয়ে কিছু পলক তাকিয়ে থেকে তাচ্ছিল্যের সাথে বলে, হ্যাঁ, আপনার মেয়ের সামনে যেতে লজ্জা লাগছে, মেয়ের আপনার সামনে আসতে লজ্জা লাগছে। আপনারা বাবা মেয়ে মুখ দেখা দেখি বন্ধ করে দিন। আশ্চর্য। উসখুস করছে শামিন। কাত হয়ে শুয়ে পড়তে পড়তে আলো আবারও বলে, দুধটা গরম করে নিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে আসেন। আশ্চর্য। অপটু হাতে চুল বাঁধছিল প্রণবী। প্রেরণা আর প্রীতম এসে ঘরের সামনে দাঁড়িয়ে বলে, আসবো? প্রণবী উঠে দাঁড়ায়, মুখটা থমথমে হয়ে আছে। প্রেরণা বোনকে খুব ভালো করে লক্ষ্য করে বলল, কোর্টে থেকে ফেরার পর থেকে এমন হয়ে আছিস কেন? কেমন হয়ে আছি? কিছু চলছে তোর মধ্যে, ছটফট করছিস। প্রণবী সামান্য হাসে। প্রীতম বলে ওঠে, দেখ, তুই অস্বাভাবিক আচরণ করছিস। আশ্চর্য, আমি স্বাভাবিক আচরণ করছি দেখে সেটা অস্বাভাবিক আচরণ হয়ে গেল। আচ্ছা, যদি ঘরের দরজা বন্ধ করে কাঁদি তাহলে কি ঠিক? তবে বের হও, কাঁদি কিছুক্ষণ। এবারও কথাটা হাসতে হাসতে বলে প্রণবী। প্রেরণা আর প্রীতম একজন আরেকজনকে চোখ দিয়ে ইশারা করে বলল, একটু সময় প্রয়োজন মেয়েটার ঠিক হতে। ওরা ঘর থেকে বেরোবে বুঝতে পেরে প্রণবী আইঢাই করে উঠল। হঠাৎ গলা কাঁপলো তার ডাকতে গিয়ে, আপু, ভাইয়া। প্রেরণা প্রীতম দাঁড়িয়ে পড়ল। কিছু বলবি? কিছু? মুখের ভঙ্গিমা পুরোটাই পাল্টে যায় প্রণবীর। রাজ্যের উতলা ভাব এসে ভিড় করে সেখানে। এবারেও গলা কাঁপে তার। বলে ওঠে, 2-3 দিন গেলে ওনার সাথে ডিভোর্সটা করিয়ে দেবে প্লিজ। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, এটা হোক। এবার বোধহয় ফরাজি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে। আর কল আসেনি ফোনে। ইনশিরাহ কিছুক্ষণ আনমনে হেসে উঠে বসে। ঘড়ির কাঁটা তখন 11:30টার কাছে। দরজায় করাঘাত পড়তেই ইসি গিয়ে দরজা খুলে দেখল শামিন দাঁড়িয়ে আছে, হাতে একটা দুধের গ্লাস। চুপচাপ ভিতরে ঢুকলো শামিন। ইসি পাপার থেকে চোখ নামিয়ে নিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আবারও চোখ তুলে দেখলো পাপাকে, পরপর বলল, তুমি কি কিছু চুরি করেছো পাপা? না তো। থমথমে গলায় জবাব দিল শামিন। তবে মুখটা এমন কেন? চোখ মুখ থেকে সংকোচ ভাব সরিয়ে দুধের গ্লাসটা মেয়ের দিকে এগিয়ে দিয়ে শামিন বলল, মাম্মা পাঠিয়েছে তোমার? দু চোখে পানি এলো ইনশিরাহর। এত বড় যে কাঁদলো না পাপার সামনে। কাপা গলায় বলল, মাম্মা পাঠিয়েছে? আমি দুধ খাই না। শামিন তবুও গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছে। ইনশিরাহর মনে পড়ে যায় ছোটবেলার সেই নাছর বান্দা বাবাকে। দুধ না খাওয়া অব্দি গ্লাস দিয়ে পেছনে পেছনে দৌড়নো লোকটাকে। আর বেশি পরিশ্রম করালো না পাপাকে। চুপচাপ গ্লাসটা নিয়ে নাক চেপে দুধটা খেয়ে নেয় ঢকঢক করে। শামিন এতক্ষণে সংকোচ কাটিয়ে নিচু গলায় একেবারে মিনমিন করে বলল, তুমি থেকে যেও আম্মা, মইনকে বলো আমরা তোমার খুব ভালো খেয়াল রাখতে পারবো। নিজেকে আর ধরে রাখতে পারল না ইনশিরাহ। দুর্বল শরীরে ছাপিয়ে পড়ল পাপার বুকে। হু হু করে কেঁদে উঠল। এটা কোনো কথা পাপা? তোমার মেয়েকে তুমি রাখবে, এটা এত সাফাই দিয়ে রাখতে হবে? মেয়েকে ভিক্ষা চাইছো নাকি? মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় শামিন। না, বিয়ে হয়ে গিয়েছে না। নাও, ইউ বিলং টু হিম ফার্স্ট। No, I belong to both of you at the same time. বড় বড় শ্বাস ফেলে শামিন হাসে সামান্য। মেয়েকে বুক থেকে সরিয়ে দিয়ে নরম গলায় বলে, ঘুমিয়ে পড়ো, বেশি রাত জেগো না। বেশি রাত জাগবে না ইনশিরাহ। এখন থেকে তাকে নিজেকে একটা নিয়মের মধ্যে বেঁধে ফেলতে হবে। পাপা চলে যেতেই বিছানায় গা এলিয়ে দু চোখ বুঝল সে। ঠিক তখনই ফোনটা আবারও বেজে উঠল মইনের ফোন। এবার বেশ মায়া হলো ইনশিরাহর মানুষটার জন্যে। সে একটু বাড়াবাড়ি করছে না। কলটা ধরলো ভেবে চিনতে। ওপাশ থেকে স্পষ্ট ভেসে এলো মানুষটার নিঃশ্বাসের শব্দ। হাঁপাচ্ছে মইন। এসে কিছু বলতে যাবে তখনই গমগমের স্বরে মানুষটা বলে উঠল, দারুণ গেট খুলে দিয়েছে, দরজার তোমার খুলতে হবে। ধরপড়িয়ে উঠে বসলো সে। তবদা খাওয়া মুখটা নিয়ে ছুটতে ছুটতে নামছে সিঁড়ি বেয়ে। অন্তরে উৎকণ্ঠা। লোকটা এলো এই এত রাতে। ইনশিরাহ সকাল থেকে ফোন ধরেনি বলে 6 ঘন্টায় উড়ে এলো।
ওর গায়ের সাথে ধাক্কা লেগে সিঁড়ির মধ্যভাগে রাখা বিশালাকার পেতলের ফুলদানিটা ছপাং করে পড়ল। বেশ জোরালো আওয়াজ হলো ঘর কাঁপিয়ে। ইনশিরাহ না দাঁড়িয়ে ছুটে গিয়ে দরজা খুলতেই দেখলো মানুষটা দাঁড়িয়ে আছে। উদ্ভ্রান্ত লাগছে মানুষটাকে। মঈনের মুখভঙ্গি শান্ত, ভাবলেশহীন হয়ে ইনশিরাহকে পা থেকে মাথা দেখছে। অতি উত্তেজনায় ইনশিরাহ কাঁপছে ঠক ঠক করে। এক্ষুনি বলে দেবে নাকি? এদিকে ফুলদানি ভাঙার শব্দে শামিন, আলো, ইহান, ইরফান বেরিয়ে আসে ঘর থেকে। শামিনের মুখ থমথমে। গত কদিন ধরে খুব রহস্যজনক কল আসছে। মন তার সারাদিন কু ডাকে। বাড়িতে ডাকাত পড়েছে নাকি? ইহানের দিকে তাকিয়ে বলল, সাবধানে নাম, সেফটি ফার্স্ট। ইরফান গা ছাড়া ভঙ্গিতে হাত গুটিয়ে নিতে নিতে এগিয়ে আসে সিঁড়ির দিকে। ডাকাত আসার সাহস করবে না, ছিচকে চোট্টর হবে, গেলেই বুঝবো। ইহান ঠিকই এলো তার রিভলভার নিয়ে। পেছন থেকে ইরফানের কলার টেনে ধরে নিজের পেছনে নিয়ে দ্রুত পা চালিয়ে নামছে সে। ইহানের পেছনে শামিন, তার পেছনে চোখ ডলতে ডলতে নামছে আলো, তার পেছনে ইলহাম, ইসমাম, এক এক করে সবাই উঠেছে। আলো আর ঋতু নামতে নামতেই দুটো ছুরিও হাতে নিল, কারণ সেফটি ফার্স্ট। ঠিক সিঁড়ির মধ্যবর্তী স্থানে এসেই দাঁড়িয়ে পড়ল সকলে। শুরুতে ছিল ইহান, বিমূঢ় দৃষ্টিতে দেখছে ইনশিরাহ কতটা শক্ত করে মঈনকে জড়িয়ে ধরে রেখেছে। মঈনের মুখ থমথমে, ও তৎক্ষণাৎ থমথমে হয়ে গেল বাড়ির বড়দের মুখ। তবে উচ্চ শব্দে হেসে উঠল ইরফান। তার হাসি থামছেই না, চেঁচিয়ে বলে ওঠে, বড় বাবা, এ তো পুলিশের ইউনিফর্ম পরা ডাকাত, কি ভয়ঙ্কর। মঈনকে ছেড়ে লাফিয়ে দূরে সরে দাঁড়ায় ইনশিরাহ। বাড়ির বড়রা পড়েছে বিপদে। কি একটা বিব্রতকর ব্যাপার। এখন তারা মুখ বাঁচাতে দোতলায় উঠবে নাকি জামাইকে সাদরে আমন্ত্রণ জানাবে বুঝতে পারছে না। আলো, ঋতু দ্রুত নামে মেয়ে জামাইকে দেখে। আলো হাতে ছুরি নিয়েই এগিয়ে যায়। উত্তেজনায় সে হাত থেকে ফেলতে ভুলে গিয়েছে। জামাইকে বলল, আসতে অসুবিধা হয়নি তো? মঈন উত্তর দেবে কি, সে শাশুড়ির হাতের ছুরির দিকে তাকিয়ে আছে বিমূঢ় হয়ে। ওর দৃষ্টি অনুসরণ করে আলো লজ্জা পেয়ে তৎক্ষণাৎ হাত থেকে ছুরি ফেলে দিয়ে বলল, সরি বাবা। মঈন দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে বাড়ির সকলকে। তার বউ যেমন তার ধৈর্য নিয়ে খেলে, ঠিক তার শ্বশুর বাড়ির লোকেরাও। মঈন এগিয়ে গিয়ে সবার সাথে টুকটাক কথা বলল, ইরফানের সাথে কথা বলল। ইনশিরাহ দেখছে মানুষটাকে, খুব যে রেগেছে সেটা বলাই বাহুল্য। ঋতু তৎপর হয়, মঈনকে বলে, নিশ্চয় কিছু খাওনি, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। মঈন চাচি শাশুড়ির কথায় চুপচাপ মাথা নেড়ে ওপরে উঠতেই স্বামীন অবিশ্বাসের নজরে মেয়েকে দেখে বলল, করছো কি তুমি? রেগে আছো কেন? আমি কি জানি? ইনশিরাহ গা ছাড়া ভঙ্গিতে জবাব দিয়ে হাসি চেপে রেখে দুলতে দুলতে দোতলায় উঠল। চঞ্চল পায়ে রুমের দরজায় পা রাখার সাথে সাথে মঈন ওর হাতের কবজি চেপে ধরে টেনে নিল ভেতরে। আস্তে এসপি। ইনশিরাহ ছটপটিয়ে ওঠে। কি আসতে? তুমি আমাকে কি পেয়েছো বলো? আমি তো মানুষ নই। আমাকে তুমি এক্স্যাক্টলি কিভাবে বসে আছো বলো? শোধ নিচ্ছ? ওর ধমকে উল্টে হাসি আসে ইনশিরাহর। খিলখিলিয়ে হাসছে। মঈন হচ্ছে বিরক্ত, ধমকে বলে, এখন হাসি না থামালে আমি এখনই বেরিয়ে যাবো ঘর থেকে, এখনই। কোথায় যাবে? যাওয়ার তো জায়গা নেই আমার। ইনশিরাহ হকচকালো। সে একটু বেশি বাড়াবাড়ি করেছে। রাগ ভাঙাতে মঈনের দুগালে আদুরে হাত রাখলো। ওর হাত দুটো সরিয়ে দিল মঈন রেগে মেগে। ইনশিরাহ আবারও হাত রাখতে রাখতে বলল, আমি কিন্তু অনেক সুন্দর করে রাগ ভাঙাতে শিখে গিয়েছি। আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে? সেদিন এত তেজ দেখালে, বললে আমি তোমায় সময় দিই না, আমি ইচ্ছে করে করি। আর এই ক্রুশিয়াল মোমেন্টে তুমি কি করছো? তুমি ইচ্ছে করে করেছো, তাই না? এনচিরা, বিয়ে শোধবোধ খেলা নয় এবং বিয়ে শোধ নেওয়ারও খেলা নয়, বলছো তুমি? হাসে ইনশিরাহ। আরে বাবা, সত্যি ব্যস্ত ছিলাম। আমার থেকে ব্যস্ততা বড় হয়ে গেল। হয়ে গেল। কি নিয়ে ব্যস্ত ছিল তুমি? কি নিয়ে নয়, বলো কাকে কি নিয়ে? কাকে নিয়ে? ইনশিরাহ চোখের দৃষ্টি পাল্টে যায় মুহূর্তেই। সেখানে এসে ভিড় করে যত রাজ্যের লজ্জা।
মঈন তাকিয়ে আছে অবাক চোখে। ইনশিরাহ ওর হাতটা ধরল ধীরে ধীরে তার আলতো হাতে এবং ধীরে ধীরেই ওটা তার পেটে রাখলো। কাঁপছে ইনশিরাহ, গলার স্বর পাল্টে গিয়েছে নিমেষেই। স্বামীর চোখের দিকে তাকিয়ে অস্ফুটে বলে, ওকে নিয়ে ব্যস্ত ছিলাম ফরাজি, আজ খুব জ্বালিয়েছে জানো। মঈন তাকিয়ে আছে হতবিহ্বল হয়ে। ধীরে ধীরে তার বিস্মিত চোখ দুটো নিচের হাত দেখে, যে হাত ইনশিরাহর পেট ছুঁয়েছে। সেকেন্ড মঈন ঢোক গেলে অক্ষি পল্লব প্রশস্ত করে তাকিয়ে থাকে ইনশিরাহ পেটের দিকে। ইনশিরাহ বলে না কিছু, তাকিয়ে আছে। তার চোখে মুখে উপচে পড়ছে খুশি। চোখ দিয়েই এসপিকে আমন্ত্রণ জানাচ্ছে এই খুশি ভাগ করে নিতে। মঈন দীর্ঘক্ষণ কিছু বলে না, শুধু ধীরে ধীরে মেঝেতে হাঁটু গেড়ে বসে ইনশিরাহর পেটের সাথে গাল চেপে রাখে। ইসির কম্পিত হাত ওর চুলে বুলিয়ে দিতে দিতে বলে, এত ব্যস্ত রেখেছে আমায়, একটিবার তোমার কথা মনে করতে দেয়নি। তুমি আবার হিংসে করো না কেমন। মঈন হাঁসফাঁস করে ওঠে। পরক্ষণেই থিতু হয়ে লম্বা শ্বাস ফেলে নরম গলায় বলে, আমি তো সেবার এমনি বলেছিলাম, তুমি সিরিয়াসলি নিয়ে নিলে। এসে তোমার মতো ছিল তো, তুমি ধরেছিল তো। এসে আমি ইমোশনাল হয়ে বলেছিলাম বাচ্চার কথা, তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইনি। চোখ বেয়ে ফোটায় ফোটায় পানি ঝরছে ইনশিরাহর। লোকটা এত মায়া কেন করে তাকে, কেন? ধীরে ধীরে ইনশিরাহ বসলো মেঝেতে মঈনের মুখোমুখি। চোখের পানি মোছে না আর। স্বামীর দোগাল ধরেই কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, প্রস্তুত ছিলাম না এসপি, আমার এখন মনে হয় না মা হতে কোনো প্রস্তুতি লাগে। বাড়ির লোক উদ্বিগ্ন হয়ে বসে আছে নিচতলায়। ভেবেছে হয়তো ইনশিরাহ মঈন ঝগড়া করছে কিছু নিয়ে। এর মাঝে ইরফান উঠতে চাইলে ইহান থামিয়ে দেয়। খবরদার, তুই যাবি না, তোর মুখ ঠিক নেই। দেখা যাবে বুঝিয়ে কথা বলতে গিয়ে মঈনকে উল্টাপাল্টা খেপিয়ে দিয়েছিস। জামাই মানুষ, একটু ইগো থাকবে না? ইরফান শুনল না। সবার কথায় ঘাটটা বাঁকা রাখার খুব শখ যে তার। লম্বা কদমে উঠল দোতলায়, দাঁড়ায় গিয়ে ইনশিরাহর ঘরের সামনে। দরজাটা হাট করে খোলা। খানিকটা এগিয়ে গিয়ে ভিতরকার দৃশ্যটা চক্ষু গোচর হতেই পা থামায় ইরফান। এসে মঈনকে শক্ত করে ধরে রেখে কাঁদছে, আর মঈন তার বধুর গালে পরম আবেশে আদর মাখিয়ে দিচ্ছে। ইরফান তড়িৎ ঘুরে হন্তদন্ত হয়ে নামলো নিচে। চোখে মুখে অস্বস্তি ভাব। নিজের বেয়াক কেলেপনা দেখে সে নিজেই হতবাক। ওর থমথমে মুখটা দেখে বড়রা কৌতূহলী দৃষ্টি ফেলতেই মুখ চোখ গম্ভীর করে ইরফান বলল, খুব ঝগড়া চলছে ওদের মাঝে। আমি তো ভয় পেয়ে চলে এসেছি। তোমরা আবার কি ঝগড়া থামাতে যেও না। গো অ্যান্ড স্লিপ। যার বউ তাকে ভাত বেড়ে খাওয়াতে পারবে। ইরফানকে আগাগোড়া চেনে শান্তিনীরের প্রত্যেকটি লোক। বুঝে যায় ওর কথা আর বাচন ভঙ্গি দেখে সবটা। মিটি মিটি হাসতে থাকে প্রত্যেকে। সকালের ঝুম বৃষ্টি দেখে আলো খিচুড়ি বসিয়েছে। জামাই এসেছে, খিচুড়ির সাথে কালা ভুনা করেছে মঈনের পছন্দ বলে। সকালবেলা নাস্তার টেবিলে সবাই একযোগে বসেছে। ইনশিরাহ বসেছে তার পাপার পাশে। সবার প্লেটে খিচুড়ি, কালা ভুনা আর সালাদ থাকলেও ওর প্লেটে সেসবের সাথে রয়েছে দুটো সেদ্ধ ডিম, একটা বাটিতে কিছু বাদাম আর 1 কাপ দুধ। ওগুলো দেখছে আর আশেপাশে তাকাচ্ছে। সবার মুখে তাকাতেই দেখে সবাই মিটিমিটি হাসছে। নাস্তার টেবিলে ইরফান ছিল না। মঈন আশেপাশে তাকিয়ে জানতে চাইলো ওর কথা। ইলহাম মুখ বিকৃত করলো। শুদ্রবে জীবনে বাইক নিয়ে বেরিয়েছে, একটু সংকোচবোধ নেই। আল্লাহ বানিয়েছে এক পিস। পরিবারের সবাই যখন উপস্থিত তখন ঋতু কথাটা তোলে এইবার। ভাসুরের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, এই ধরনের ছেলেদের রিহেব আর জেল হাজতে লজ্জা আসে না। এতদিনে আমি বুঝেছি ভাইয়া, আমার বড় ছেলের তো কোনো খবর নেই। ওর বিয়ের আশাও আমি ছেড়ে দিয়েছি। আমি ইরফানকে নিয়ে ভাবছি। আপনারা যান, বড় জামাইও এসেছে। ওকে নিয়ে পুরুষেরা সবাই যান প্রেরণার কাছে। প্রস্তাব দিন, নয়তো আমিই যাব। ওর কথাগুলো সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে। মঈন হঠাৎ বলে, কিন্তু মেজো আন্টি প্রণবে রাজি হবে? কেন নয়? দেখলে না কি বেরোলো? ওর বিয়ে রেজিস্টার হয়েছে এবং ওর কোনো অধিকার নেই আমার ছেলেকে তালাক দেওয়ার, যতক্ষণ না আমার ছেলে দেয়। ওকে আসতে হবে, এসে আমার ছেলের সাথে সংসার করে দেখবে,
তারপর যদি মনে হয় তালাক চাই তবে তালাক। এত খামখেয়ালিপনা আমি আর মানতে পারছি না আহসান পরিবারের। আমার অসহ্য লাগছে। ওই মেয়ে পাবে এত ভালো শ্বশুর বাড়ি। সরি, তোমরা কিছু মনে করো না। তবে ওই প্রেরণা আর প্রণামী দুজনেই খুব ইগো। গতকাল যখন বাড়ি এলো, যাওয়ার আগে আমি আড়ালে কিছু কথা তুললাম, পাত্তাও দিল না আমাকে। আলো হাসে। সেই এগোয়ালিকেই তো আবার চাইছিস ছেলের জন্য। লম্বা শ্বাস ফেলে ঋতু। নাচে উপায় আছে, আমার ছেলের লাগবে। পরিস্থিতি খুবই স্বাভাবিক। স্বামীন কোনো কথা বলছে না দেখে ঋতু বলে দেয়, চুপ করে থাকবেন না। এছাড়া সুন্দর আর কিছু হতেই পারে না এই পরিস্থিতিতে। সেটা আমার ছেলের জন্য আর ওই মেয়ের জন্য। এই কথাটা ওই মেয়ের দাম্ভিক বড় বোনের মাথায় ঢোকান। অনুরোধ আপনাকে ভাইয়া। স্বামী ইয়াসার মির্জা তার মেছো ভাইয়ের বউয়ের অনুরোধ রাখলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি ইলহাম মির্জা আর মঈনকে নিয়ে প্রথমে যাবেন প্রেরণার কাছে কথা বলতে। যা হয়েছে সবকিছু ভুলে দুই পক্ষ বসে সুন্দর একটা সিদ্ধান্ত নিতে হবে। প্রীতমের নতুন অফিসেই তার নাম ডাক বেশ, সবচেয়ে গুণী এবং মেধাবী একজন প্রোগ্রামার হিসেবে। 18 তলা ভবনের এই বিশালাকার সফটওয়্যার কোম্পানির রিসেপশনে এসেই ইরফান খোঁজ পেয়ে যায় প্রীতমের। 13 তলায় 7 নাম্বার কেবিনের রিসেপশনিস্ট কল করেই প্রীতমকে বলল, স্যার কেউ দেখা করতে এসেছে, ইরফান মির্জা নামের। অবাক হবার মতো অধীর কণ্ঠে প্রীতম বলল, পাঠিয়ে দিন। কেবিনে ঢুকতেই ইরফান দরজা চাপিয়ে দিল। প্রীতম প্রকট দৃষ্টিতে তাকিয়ে আছে দেখেই সে বিস্মিত হাসল। তোকে স্যার বলছে যে। বস। ইরফান বসতে গেলেই প্রীতম উঠে দাঁড়ায়, হালকা গলায় বলে, বসিস না, চল স্মোকিং জোনে যাই। সিগারেট খেতে ইচ্ছে করছে। ইনুর মেচো দাদান আবার মাইন্ড করবে না তো? হেসে ফেলে ইরফান, দুপাশে মাথা নেড়ে বলে, চল। অফিস অ্যাসিস্ট্যান্টকে দুটো ড্রিঙ্কসের কথা বলে প্রীতম আর ইরফান স্মোকিং জোনে গিয়ে দাঁড়ায়। রেলিং ধরে বাইরের দিকে দৃষ্টি রাখে প্রীতম। তারপর ফিচেল হেসে পাশে নম্র হয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বলে, ডোন্ট অ্যাক্ট। তুই আমার অফিস দেখতে এসেছিস, এমন বিল্লু বিল্লু ভাবো তোর সাথে যায় না। বি ইরফান মির্জা, ঝেড়ে কাশ। ইরফান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর স্পষ্ট করেই বলে, আমার আর তোর বোনের বিয়েটা ভাঙার চেষ্টা করিস না, তোর বোনটাকে দে। প্রীতম জানতো ইরফান এটাই বলবে। সে দৃষ্টি বাইরের দিকে রেখে চুপ থাকে। এদিকে ইরফান বলতে থাকে, গতকাল সারা রাত ভেবেছি, ট্রাস্ট মি, এক ফোঁটাও ঘুমাইনি আমি। তোর বড় বোনের সাথে আমি পারবো না। এখনো খামখেয়ালি করবে, কিছু স্টুপিড কথা বলে প্রস্তাব দিলেই বলবে, কি ভেবেছো দয়া করবে আমার বোনকে বিয়ে করে? ওই দয়া চাই না আমাদের, ব্লা ব্লা ব্লা। আমাদের হেল্প দরকার তোর প্রীতম। চোখে তাকাই প্রীতম, বলে, শুধু প্রীতম? শালা টালা লাগাবি না আগে পিছে? লম্বা শ্বাস ফেলে ইরফান। দেখ আমি সিরিয়াস মোডে আছি, প্লিজ বোঝ আমাকে এবং হেল্প কর। আমি কেন তোকে হেল্প করব আমার বড় বোনের বিরুদ্ধে গিয়ে? গা ছাড়া ভঙ্গিতে বলে প্রীতম। এতক্ষণে অধৈর্য হয়ে ওঠে ইরফান, ছটপটে ভাব নিয়ে বলে, কারণ আমি তোর বোনকে ভালো রাখবো। এই কথা তো আমিও একদিন বলেছিলাম, বিশ্বাস তো করলি না, উল্টো মারলি। সব বুঝেই শোধ নিচ্ছিস? ইরফান শক্ত চোখে তাকিয়ে আছে। প্রীতম হাসছে, ওর হাসি ইরফানের গা জ্বালানো। কিছুক্ষণ হেসে হাসি থামিয়ে প্রীতম বলে উঠল, বোন চাই আমার। ইরফান জবাব দিল, ভালো রাখবি ওকে? কসম রাখবো। ছটফটে ভাব নিয়ে বলে ওঠে ইরফান। ঠিক তখনই সবেগে একটা প্রকাণ্ড ঘুষি পড়ল ওর নাক বরাবর। মুহূর্ত চাই। হতবাক হয়ে ইরফান তাকিয়ে আছে নাক চেপে ধরে প্রীতমের দিকে। মুখ দিয়ে টুটা সাউন্ড করলো না। প্রীতম পকেট থেকে টিস্যু পেপার বের করে এবার কণ্ঠে দরদ ঢেলে বলে, দেখি রক্ত বের হয়েছে? আরে হাত সরা। হতভম্ব ভাব কাটছে না ইরফানের। প্রীতম ওর হাত সরিয়ে নাক দেখলো, ঠান্ডা গলায় বলল, তোকে এরকম একটা ঘুষি মারার আমার বহুকালের শখ। এখন মনটা শান্ত হলো। আর হ্যাঁ, দেব তোকে আমার বোন দেব।
ইরফান চুপচাপে তাকিয়ে আছে। প্রীতম হেসে ওঠে, হাসতে হাসতে পেট চেপে ধরে। ইরফান এবার দাঁতে দাঁত চেপে ওর কলার ধরে ঝাঁকুনি দিয়ে ওঠে। শালা তুই আসলে মিচকে শয়তান। কলার ছাড়, মাথায় রাখ, আমার বোন চাস কিন্তু তুই। ইরফান ছেড়ে দিল কলার। প্রীতম ধরালো সিগারেট, একটা ইরফানকেও দিল। এবার বেশ গম্ভীরতা নিয়ে বলল, চল সিরিয়াস আলাপে যাই। কথা হচ্ছে যে তুই যেমন গতকাল সারা রাত ঘুমাসনি, তেমনি আমিও ঘুমাইনি বোনের চিন্তায়। ভেবেছি সারা রাত, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কিন্তু বিধিবাম প্রণমী রাজি নয় রে। ও বলেছে তালাক চাই। সিগারেট রেখে চোখ তুলে তাকায় ইরফান। মুখে অসহ্য এক তীরের ফলা এসে বিঁধল। তবুও খামখেয়ালি ভাব নিয়ে বলল, ও অবুঝ, ওকে আমি যে একটু বোঝাবো সেজন্য তো একটু সময় চাই, সুযোগ চাই। ও আসুক আমার কাছে, আমার ঘরে এসে বুঝুক, দেখুক আমায়, এইটুকু সুযোগ করে দেন। আরে প্রীতম কিছুক্ষণ ওকে দেখলো, পরপর সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলল, সমস্যাটা হচ্ছে আপুর উপরে কথা আমি বলতে পারবো না, অন্তত প্রণমীর ব্যাপারে। প্রণমীকে মম ড্যাড শুধু জন্মই দিয়েছে, ওর উপর এই পৃথিবীতে আপুর সব থেকে বেশি অধিকার। হতাশ চোখে তাকিয়ে আছে ইরফান। প্রীতম এগিয়ে যায়, একটা হাত ওর কাঁধে রেখে এবার নরম গলায় বলে, চিন্তা করিস না, উপায় একটা বের করবই। বিকেলে স্পোর্টস ক্লাবে আয়, তোর পুরো গ্যাং নিয়ে। আমার গ্যাংও থাকবে। একটা মিশনে নামার প্রস্তুতি নিয়ে আসিস। একই সাথে শামিন, ইলহাম, মুইন আর ইহানকে দেখে অবাক হলেও প্রেরণা বুঝতে দেয় না। সে স্মিত হেসে তাদের স্বাগত জানায় নিজের ক্যাটারিং সার্ভিসের অফিসে। উঠে বিনয়ী হয়ে সালাম দিয়ে ব্যস্ত হয়ে পড়ে। শামিন ওকে হাত দিয়ে ইশারা করে থামিয়ে বলে, ব্যস্ত হয়েও না, আমরা বসছি, তোমার সাথে আড্ডা দিতে এলাম। প্রেরণা বসলো, তবে এবার অবাক হয় না শামিনের কথায়। বয়স ও অভিজ্ঞতা তাকে বুঝতে শিখিয়েছে সব। সে বুঝেছে সব কিছুই। নির্বিকার চিত্তে এক পলক ইহানকে দেখে অপ্রস্তুত আর ছটফটে দৃষ্টি সরিয়ে মঈনকে দেখে। বিনয়ী সুরে বলে, মিষ্টি কোথায়? কিপটেমি চলবে না। মিষ্টি বাড়িতে পৌঁছে দিয়েছে, গিয়ে আয়েশ করে খাবেন। প্রেরণা খিলখিলিয়ে হেসে ওঠে মঈনের কথার জবাবে। অ্যাসিস্ট্যান্ট এলো ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে, সাথে কিছু স্ন্যাক্স। প্রেরণা নিজেই উঠে কুটুমবাড়ির মানুষদের সার্ভ করে দিচ্ছিল। ইহান থমথমে মুখে নিচ্ছে শরবতের গ্লাসটা। এখানে তাকে টেনে এনেছে মঈন, যদিও সে জানে প্রেরণা কি সিদ্ধান্ত দেবে। ইয়াসার মির্জা মুরব্বী বলেই যে তার কথায় গদগদ হয়ে এক ধাক্কায় প্রেরণা রাজি হবে, এমনটা ইহানের মনেই হয় না। তাই সে আসতে চায়নি। সবসময় ভদ্রমহিলার মুখে ঠাস ঠাস উচিত কথা শুনতে ইচ্ছে হয় না তার। ইলহাম যেন ছটফট করছে। তার ছটফটানি করতে না দিয়ে স্বামীর গলা খাকারি দিয়ে শুরুতেই প্রেরণাকে বলে ওঠে, মা। জি। ইরফান ও প্রমণীকে নিয়ে কিছু বলবো? শুনছি আঙ্কেল, শুরু করুন। এবার কিছুটা নার্ভাস স্বামীর নিজেই। বাড়ির জামাইকে নিয়ে এসেছে সাথে করে। এর সামনে এই মেয়ের বয়সী মেয়েটার হাতে অপমানিত না হতে হয় আজ। তবুও সে কিছু ভুল বলবে না, তার বিশ্বাস। দেখো, আমি জানি তুমি আপত্তি করবে, তবুও তুমি মাথা ঠান্ডা করে ভেবে দেখো, প্রণমী এবং ইরফানের উচিত কিছুদিন একসাথে থেকে নিজেদের সময় বা সুযোগ দেওয়া। অনুভূতি বদলায়, এটা তো মানো, তাই না? জি মামি, অনুভূতি বদলায়, কিন্তু আমি না। আমার বোন তো অনুভূতি বদলানোর সুযোগটাই দিতে চাইবো না। তুমি কি তোমার বোনকে বিয়ে দিতে চাও না? ওর সংসার হোক? হাস্যকর প্রশ্ন আঙ্কেল, অবশ্যই চাই। তবে ইরফান কেন নয়? চারছোড়া চোখ উৎসুক হয়ে তাকিয়ে আছে প্রেরণার থেকে উত্তর জানতে। প্রেরণার অস্বস্তি হয়, নিমেষেই তা কাটিয়ে নিয়ে বলে, আমার একা নয়, এটা স্বয়ং প্রণমী দিচ্ছে। আপনারা ওর সাথে কথা বলে দেখতে পারেন। তর্কা তর্কিতে না গিয়ে প্রেরণা বলে দিল সাফ সাফ। স্বামীর হতাশ চোখে তাকিয়ে রইল। ইহান তো নীরব দর্শক হয়েই দেখছে সব। সে জানে এই মহিলা টলার নয়। তবে মঈন এবার মুখ খুলল, দেখুন, আপনি ভাববেন না আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি। আমি যা বলছি সব নিরপেক্ষ কথা। প্রথমত বিয়েটা মানেন না। হ্যাঁ, আমরা বলবো না অমন বিয়ে মানতে, ভুলে যান সব। আজ শুধু দেখুন, বোনের জন্য প্রস্তাব এসছে একটা ভীষণ ভদ্র পরিবার থেকে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পরিবারের সবাই সর্বোচ্চ চেষ্টা করবে প্রণমীকে ভালো রাখতে। যেটা দরকার ওর, প্রণমীর এখন চারপাশে কিছু জীবন্ত শিল্প প্রয়োজন, এটা ফ্যাক্ট।
ইউ ক্যান ডিনাই প্রেরণা। হাসে প্রেরণা। অবশ্যই ডিনাই করছি না, তবে আমিও একটা ফ্যাক্ট মনে করিয়ে দিই মঈন ভাইয়া। প্রণমী 4 দেয়ালের কামরায় তার স্বামীর সাথে জীবন পার করবে, শ্বশুরবাড়ির লোকেদের সাথে নয়। এবং আমার এখনো মনে হয় না ইরফান প্রণমীর জন্য সেরকম কেউ যাকে প্রণমীর দরকার। ইরফানকে কেমন মনে হয় এখন আপনার? দুরন্ত ছটপটে স্বভাবের, অথচ আমার বোন শান্ত অবুঝ। দুজন খাপ খাওয়াতে পারবে না, তাই আমি জোর করব না প্রণমীকে এই সম্পর্ক নিয়ে ভাবতে। ওর মত নেই, আমারও নেই। ইরফান ভালো ছেলে, ওর জন্য উপযুক্ত মেয়ে পেয়ে যাবেন এক চুটকিতে। প্রণমীর প্রয়োজন ধৈর্যশীল কাউকে, প্রণমীকে আগলাতে যে ধৈর্যহারা হবে না। আমি তো হলফ করে বলতে পারি, যতটুকু চিনেছি ইরফানকে, ও আমার এই আজকের রিজেকশনও নিতে পারবে না। চলে যাবে তুলে আনতে প্রণমীকে। ভীষণ অধৈর্য, ডমিনেটিং, জেদি ছেলেটা। এবং এসব বজায় থাকবে। শত ওর মন ভালো থাকুক, আমার বোনটা পদে পদে কষ্ট পাবে হঠাৎ হঠাৎ। কথাগুলো দৃঢ়তা নিয়ে বলে প্রেরণা। এবং ওখানে 4 জন পুরুষের একজনেরও সাধ্য নেই তর্কে যাওয়ার। তারা কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না। তবে মঈন বলল, অনুভূতি বদলানোর সাথে সাথে মানুষের স্বভাব বদলায়, তার জন্য একটা কারণ লাগে শক্ত। আমি বিশেষ করি প্রণমী সেরকম একটি কারণ হতে পারে। যাই হোক, আমি শুরুতে বলেছি আমি নিরপেক্ষ। মনের উপর চাপ দেবেন না, যাই করবেন 100 বার ভেবে করবেন যে এতে প্রণমীর ভালো হবে কিনা, নিজের জেদ থেকে নয়। দ্যাটস অল। শামীম লম্বা শ্বাস ফেলে, শেষবারের মতো বলে, আমি তোমার সিদ্ধান্ত নিতে পারলাম না মা। রাতে কল করবো তোমাকে। তুমি সারাদিন ভাবো, ভালো করে ভাবো। ভেবে তোমার মন যা সায় দেবে সেটাই জানিও। আক্ষেপ থাকবে না আমার। আসছি। আলো দুপুর নাগাদ কল করলো শামীমকে। ব্যগ্র কণ্ঠে বলল, কি ব্যাপার? এই যে সকালে বেরুলেন, এখন অবধি একটাও খবর নেই? প্রেরণা জানিয়েছে কিছু? শ্বাস ফেলে শামীম। প্রথমে না বলে আমি রাত অবধি ভাবতে দিয়েছি, রাতে জানাবে। তোমরা খেয়ে নাও, আমরা কেউ বাড়িতে ফিরবো না দুপুরে। ও মা, কেন? মুইনকে অফিসটা ঘুরিয়ে দেখাও। ও তো কিছু দেখো না এখানে। আমরা বাইরে খেয়ে নেব, সন্ধ্যা নাগাদ ফিরবো। কল কাটতেই ঋতু আলোকে পাকড়াও করে জানতে চাইলেন, কি বলেছে? না করে দিয়েছে? তোর ভাইয়া তবুও অনুরোধ করেছে রাত অবধি ভাবতে। ঋতুর মুখটা কালো হয়ে গেল নিমেষেই, গজগজ করে উঠল। জানতাম আমি, দাঁড়াও দেখছি। তাড়াহুড়ো লাগিয়ে ঋতুর শাড়ি পাল্টাই তক্ষুনি। আলো অবাক হয়ে জানতে চাইল, কোথায় যাবি? ইনুর শ্বশুর বাড়ি। তোর মাথা খারাপ? যা কথা বলার তোর ভাইয়া বলুক, সবাই মিলে বিরক্ত করবো ওদের। আলোর আপত্তি তো ঋতু মানলই না। নিজের আলমারি থেকে সব থেকে দামি গলার সেটটা নিয়ে নেয় সাথে, এবং আলোকেও ছাড়লো না। টানতে টানতে নিয়ে গেল সাথে করে। পুরো রাস্তায় আলো বুঝিয়েছে, দেখ, কথা শুনবি না ওদের। না না, কথা কেন শোনাবো আত্মীয়দের? দরজা খুলল প্রেরণা। অফিস থেকে ফিরেছে সে। ঋতু আর আলোকে দেখে অবাক হবে না, ঠান্ডা গলায় বলল, আসুক। ওদেরকে বসতে দিয়ে নিজে শরবত বানাতে চলে যায়। ইনু এসে শুকনো মুখে দাঁড়ায় বসার ঘরে। মেঝো মামিকে ঠিক লাগছে না তার কাছে। আচরণ অতিরিক্ত চঞ্চল। মেঝো মামিকে ঠিক লাগছে না তার কাছে। আচরণ অতিরিক্ত চঞ্চল। কে জানে আজ কি সিন ক্রিয়েট হবে এখানে। ঋতু সিন ক্রিয়েট করলো না, বরং নম্র হয়ে ডাকলো, প্রণামী। এলোমেলো বিছানায় শুয়ে ভাবুক হয়েছিল প্রণমী। মাথার মধ্যে কিলবিল করছে দুশ্চিন্তা। অ্যাক্সিডেন্টাল শাশুড়ির গলার আওয়াজ পেয়ে ধরফড়িয়ে উঠে বসে। ওড়না সামলে ধীর পায়ে এগিয়ে যায় বসার ঘরের দিকে। প্রেরণা শরবত নিয়ে এসে আলো আর ঋতুর হাতে দিয়ে প্রণমীকে নিয়ে মুখোমুখি বসলো ওদের। সে জানে এখন কি কথা হবে। জবাবগুলো দিতে প্রস্তুত সে। শরবত ঋতু খায় না, কোনো রকম ভনিতা না করে দুই বোনকেই বলে ওঠে, বউ নিতে এলাম। হকচকালো আলো। এই তবে ঋতুর পেটে ছিল? ছেলের জন্য মাথাটা খারাপ হলো নাকি? এখন এখানে ধুন্ধুমার লেগে না গেলেই হয়। প্রেরণার মুখভঙ্গি শান্ত বেশ। ঋতুর কথার জবাবে বলল, কে বউ? প্রণামী, তোমার ছোট ছেলের বউ। হাসে প্রেরণা। হাসতে হাসতে বলে, আন্টি, অবুঝপনা করার এক চেষ্টা একটা লিমিট আছে। ওটা আদৌ বিয়ে? ওটা বিয়েই, বিয়েই।
কবুল বলেছে না, কবুল বলেছে তো সজ্ঞানে। আমার ছেলে জোর করেছে মানলাম, তো তোমার বোন সারা জীবন সংসার করতে হবে এটা ভেবেও তো কবুল বলেছে। তাহলে বিয়ে কি করে নয় ওটা? কবুল বলার পর আমার ছেলে ওকে ছেড়ে দেবে এটা ভেবে নিশ্চয়ই কবুল বলেনি, তাই না? রাগ চাপলো প্রেরণার মাথায়। আলো পড়েছে বিপদে। ঋতু এসব কি বলল আবোল তাবোল? এখন এখান থেকে অপমানিত হয়ে বেরুতে না হয়। প্রেরণা অপমান করলো না, শুধু ধীরে ধীরে বলল, আমার বোন কবুল বলেছিল কারণ ও ভেবেছিল ওর সাথে খারাপ কিছু হবে, হয়তো ওর ইজ্জত চলে যাবে, ঘর সংসারের কথা ভেবে নয়। আপনি সম্ভবত বুঝতে পারেন না আন্টি, অথবা চান না বুঝতে, তাই আবারও বলা। ও আপনার ছেলেকে রেপিস্ট ভেবেছে এবং মুসলিম মানসিকতার হওয়ায় ওর এলোমেলো মস্তিষ্ক তখন ভেবে নিয়েছে আপনি এমনি রেপ হওয়ার থেকে বৈধতা দেয়া ভালো, বুঝলেন? থতমত খায় ঋতু। সে তো জানে সব, তবুও মায়ের মন যে মানে না। এবার সে ভীষণ আকুলতা নিয়ে বলে, আচ্ছা বিয়ে নয় ওটা, তাহলে এখন হোক না প্রেরণা, একটু মন নরম করলে কি হয়? প্রণবীর মুখটা ফ্যাকাশে হচ্ছে ক্রমশ, চোখের পাতা কাঁপছে, হাত মুঠি করে গুটিয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রেরণা সাপ সাপ গলায় বলে, এখনো হবে না বিয়ে। ইরফানের প্রতি চিরকৃতজ্ঞ আমি, ওকে নিজের ভাইয়ের মতো ভেবে নিয়েছি, তবে পাত্রকে আমার আর আমার বোনের পছন্দ নয়। ক্লিয়ার? আলো উঠে যেতে চাইলো, এখানে থাকলে লজ্জায় সে শেষ হয়ে যাবে। তবে ঋতু ওর হাতটা ধরলো টেনে। ছেলের জীবনের প্রশ্ন, মা হিসেবে চাইলো না হাল ছাড়তে। নারী মন নরম হতে কতক্ষণ? সে তাড়াহুড়ো ভঙ্গিতে ভ্যানিটি ব্যাগ থেকে গলার হারটা বের করতেই প্রেরণার চক্ষু চরক গাছ। ঋতু এগিয়ে যায় প্রণবীর দিকে, জেদ করে বলে, যাই বলো তাই বলো, ও বৌমা আমার, এত সহজে আমি হটবো কেন? এটা আমার বৌমার, তোমার সাধ্য থাকলে আমাকে আটকে দেখাও দেখি। আলো টেনে ধরলো ঋতুকে। করছিস কি তুই? ঋতু শোনে না। হাতটা প্রণবীর গলায় রাখতে যাবে, অমনি প্রেরণা সরিয়ে নেয় বোনকে। আন্টি প্লিজ, আমরা রাখবো না এটা, আপনি অযথা কষ্ট পাবেন। ঋতু জেদ বজায় রাখে নিজের, আর প্রেরণাও। প্রণবীকে নিয়ে টানা হেঁচড়া লেগে গেল মুহূর্তেই। তার শাশুড়ি তাকে হার পরাবে, তার বোন তাকে সরিয়ে নিচ্ছে। একবার প্রেরণা টানছে, একবার ঋতু টানছে মেয়েটাকে, আর আলো বারবার টেনে আনছে ঋতুকে। ঋতুর গলা কাঁপছে উত্তেজনায়। এবার সে কেঁদেই ওঠে প্রণবীকে। আমার ছেলে ভালো রাখবে তোমায় প্রণবী, ওর মনটা খুব ভালো। যা হয়েছে ভুলে গিয়ে চলো মা, তোমার আব্বুর কথা শুনো না। প্রেরণা হার সহ ঋতুর হাতটা সরিয়ে দেয়। ঋতু আরো জেদি হয়, জোর করেই প্রণবীর গলায় 4 ভরির হাতটা পরিয়ে দম নেয়। প্রণবীকে আগলে নিয়ে কপালে চুমু খায়। আমার ছেলে ভালোবাসে তোমাকে। প্রেরণা আর সহ্য করতে না পেরে দ্রুত হাতটা খুলে দেয়, জানে ওটা একটু বেয়াদবি হলো, তবুও সে করলো। ইনায়া দূরে দাঁড়িয়ে ছলো ছলো চোখে এই কাণ্ড দেখছে। সে আর ঢোকে না এদের মাঝে। বিগত দিনে বহু ঝামেলায় সে জড়িয়েছে, আর চায় না সে কোনো পক্ষের সাফাই গাইতে। এত ধস্তাধস্তিতে এবার প্রণবী দিল কেঁদে। বোনকে কাঁদতে দেখে প্রেরণা শান্ত গলায় ঋতুকে বলল, আন্টি আপনার থামা উচিত, দেখছেন আমার বোন কাঁদছে। ঋতু থমকায়, লজ্জায় মাথা কাটা যায় আলোর। ছোট যাকে ধমকে ওঠে, হয়েছে তোর, চল বাড়িতে। ঋতু ছটফটিয়ে ওঠে, প্রণবীকে বলল, বোকামি করো না প্রণবী, কেউ সুযোগ চাইছে, দাও। একবার তালা খুলে সব শেষ। যেটা সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় সেটা আফসোসের বিষয় কেন করতে চাইছো? তোমার বড় বোন বুঝতে পারছে না, আল্লাহ জানে তার সমস্যা কোথায়। মেজাজ খারাপ হয়েছে আলোর। ঋতুর হাত ধরে টানতে টানতে বের করলো প্রেরণার অ্যাপার্টমেন্ট থেকে, সাথে নিল বংশীয় হাটটা। বহু আগের স্বর্ণালঙ্কার। প্রেরণা নির্বাক দাঁড়িয়ে দেখছে তাদের প্রস্থান। অতপর দূরে প্রণবীর দিকে তাকাতেই একটা ধাক্কার মতো খেলো। দু চোখ বেয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে প্রণবীর। এগিয়ে যায় প্রেরণা, উৎকণ্ঠা নিয়ে বলে, তুই কাঁদছিস কেন? জবাব না দিয়ে প্রণবী ঘরে ঢুকে উপুর হয়ে শুয়ে থাকে চুপচাপ। প্রেরণা চেঁচাতে থাকে, বলবি তো সমস্যা কি? প্রণবীর সমস্যা কি সে জানে না।
তবে সমস্যা কিছু হচ্ছে সেটা সে অনুভব করছে। ছটফট করছে ভিতরটা। আপুর কথার জবাব দিতে ইচ্ছে হয় না ওর। কিছুক্ষণ আগে ঋতু আন্টির সাথে করা ব্যবহারে আপুর ওপর ওর মেজাজ খারাপ হলো কেন? আপুকে কেন অসহ্য লাগছে প্রণবীর অবচেতন মনে? ভাবতে ভাবতে নিজেকে ধিক্কার দেয় সে। বিছানায় চাদর খামছে ধরে ফুপিয়ে ওঠে। প্রেরণা দরজায় এসে দাঁড়িয়ে থমথমে মুখে অবাক হয়ে দেখতেই থাকে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকা প্রণবীকে। স্পোর্টস ক্লাবটা এই বিকেলে আজ বহুদিন পরে গমগম করছে। দুই পক্ষের সবল যুবকের দল বসেছে মুখোমুখি। তবে আজ দুই পক্ষ শান্ত হলো। কেউ কাউকে আক্রমণাত্মক দৃষ্টিতে দেখছে না, বরং চেয়ার টেনে একে অপরকে বসতে সহযোগিতা করছে। ইরফানের মস্তিষ্ক ফাঁকা, বুঝতে পারছে না প্রীতমের মতলব। ওকে বোঝাতে জামি এগিয়ে এলো। তার হাতে একটা পেন আর পেপার, সবার মাঝে একটা টেনিস বোর্ড। সেটির উপরে খুবই সিরিয়াস মুডে জামি পেপারটা রাখে। তারপর বড় করে এ আর বি লিখে গম্ভীর হয়ে বলে ওঠে, আমাদের হাতে দুটো প্ল্যান আছে। কি প্ল্যান? বিস্মিত দৃষ্টি বোনের অস্ফুটে জানতে চায় ইরফান। জামি হাসে সামান্য, বড় গলা করে বলে, প্ল্যান নাম্বার এ, প্রেরণা আপুকে পটাতে হবে। প্ল্যান নাম্বার বি, আবার পৌর্ণমীকে তুলে আনতে হবে। ব্যগ্র গলায় নিক্সন বলে ওঠে কথাটা। প্রীতম নিজের বোন সম্পর্কে এসব শুনে চোখ গরম করে তাকায় নিক্সনের দিকে। সাথে সাথে ইরফানের হাতের একটা জোরালো গাঁটটাও পড়ে নিক্সনের মাথায়। দাঁতে দাঁত চেপে ইরফান বলল, চুপ থাক। জামি গলা খাকারে দিয়ে ওঠে পরিবেশ শান্ত করতে। আবারও সিরিয়াস ভঙ্গিতে বলল, প্ল্যান নাম্বার বি হলো প্রেরণা আপুকে পটাতে হবে। ইরফান হতাশ। নিমেষেই আবার চোখ মুখ শক্ত হয় ওর। দাঁতে দাঁত চেপে বলে, প্রেরণা আপুকে পটাতে হবে, এটা তো আমিও জানি বলদের দল। এখন ঘটে কিছু বুদ্ধি থাকলে আলোচনা কর, নয়তো আমি উঠলাম। তারপর প্রীতমের দিকে দৃষ্টি দিল ইরফান। এই তোর মিশনের পরিকল্পনা? আরে শোন না, অধৈর্য হচ্ছিস কেন? আমাদের হাতে বেশি সময় নেই। মনে হচ্ছে 2-3 দিনের মধ্যেই আপু ডিভোর্সের জন্য আপিল করবে। তার মাঝে কিছু একটা করতে হবে। তুই ওদের পরিকল্পনা অনুযায়ী চল। আর বাড়িতে তো আমি আছি প্রণমীকে আপুর আড়ালে আবডালে বোঝাতে। প্রীতমের কথায় এবার বেশ শান্ত হলো ইরফান। কৌতূহলী দৃষ্টি মেলে জামির দিকে তাকিয়ে বলল, বল শুনি। দুই গ্যাং যেন 12 মাথা একসাথে হলো। নিচু গলায় ধীরে ধীরে জামি বলতে লাগলো তার পরিকল্পনা। বলা শেষ করে যখন দম নিল সে, ইরফানের মেজাজ হলো গরম। হাউ ক্রিঞ্জ! শালা, তোদের এখানে আসাটাই আমার ভুল হয়েছে। এসব নাটক ফাটক আমার দ্বারা হবে না। আমি এমনই, এত ভং ধরতে পারবো না। জামি বিরক্ত হলো। এই কারণে তোকে আমাদের পছন্দ নয়। আরে বাবা, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। যদি প্রণমীকে চাস তাহলে আমাদের সাথে, নয়তো নিজেরটা নিজে বুঝে নেয়। আমরাও দেখি তুই প্রেরণা আপুকে কী করে পটাস। আর লিসেন, অধৈর্য হয়ে যে তুই যদি আবারও প্রণমীকে তুলে আনবি এটা আমরা জানি। এই কাজ ভুলেও করো না চান্দু, সব হারাবে তবে। জামির কথায় হাঁসফাঁস করে উঠল ইরফান। এবার তার চোখের দৃষ্টি হলো অসহায়। তাকালো প্রীতমের দিকে, যে তাকিয়েছিল ওরই দিকে। চোখের পলক ফেলে ওকে ইশারায় বোঝায় ধৈর্য রাখ, এতে কাজ হতেও পারে। শান্তিনীরের পরিস্থিতি গুমোট হয়ে আছে সন্ধ্যাতে। ঋতু প্রেরণার অ্যাপার্টমেন্টে গিয়ে সিন ক্রিয়েট করেছে শুনতে পেয়ে ইলহাম আর শামিন দুজনেই রেগেছে ভীষণ। শামিন ওভাবে না ধমকালেও ইলহাম ধমকায়। তোমরা মহিলারা এত অধৈর্য কেন? কি দরকার ছিল এসব আমাদের না জানিয়ে করার? প্রেরণা তো ভাবার সময় নিয়েছে। একটা হটকারিতা করে দিলে মেজাজ খারাপ করে তার। ঋতুর চোখ মুখ শক্ত হয়ে আছে। ওই মেয়েটা তার নামে নালিশ করেছে তার স্বামী ভাসুরের কাছে ফোন করে। ঋতু তো বাজে ব্যবহার করেনি কোনো, তবুও প্রেরণার ওপর রাগটা ঋতুর চক্রবৃদ্ধি হারে বাড়ছে তার। ঘরে এসে আলো খোঁচায় ওকে। হলো তোর বকা খেয়ে ভালো লাগছে? ঋতু বলে না কিছু। চাপা ক্ষোভ জমেছে বুকে। বড় বড় শ্বাস ফেলে সেসব সরাতে ব্যস্ত সে। নিচে তখন কলিং বেলের আওয়াজ হয়। এই সন্ধ্যাবেলা কে এলো ভেবেই আলো দ্রুত পা চালিয়ে নিচে নামলো। ওর সাথে স্বামীনও। দরজা খুলেই দেখলো ইসমাম দাঁড়িয়ে আছে মুখ হাসি হাসি করে। তার পাশে ব্যারিস্টার উজ্জ্বল মাহমুদ। স্বামীনকে দেখে ইসমাম উত্তেজিত গলায় বলল,
এই কাকে এনেছি দেখো, সদর রোড লাইব্রেরির সামনে দেখা, একেবারে ধরে এনেছি। উজ্জ্বল খানিকটা অপ্রস্তুত, তার হাতে একগুচ্ছ কদম। এই বর্ষার প্রথম কদম বাজারে দেখে লোভ সামলাতে পারেনি, গাড়ি থামিয়ে সবগুলো নিয়েছে। নিজের ঘরটা সাজাবে বলে কিনেছিল প্রায় 20টা কদম, হাতে ধরে দাঁড়িয়ে আছে এখন। মুখ হাসি হাসি করে সালাম দেয় শামিনকে। আলো বর্ষার প্রথম কদম দেখে ভীষণ খুশি হয়, প্রায় চেঁচিয়ে বলে, পেলে কোথায় বাবা? এটা তো বিলুপ্ত প্রায়। হাসলো উজ্জ্বল, নির্মল সরল গলায় বলল, সৌভাগ্যক্রমে পেলাম, এটা আপনারাই রাখুন আন্টি, আমি খুশি হব। আমার তরফ থেকে উপহার আপনাদের জন্য। আলো ঘুরে দাঁড়ায়, হাসতে হাসতে বলে, এসবে আমরা ভাগ পাবো না। একজনকে ডাকছি, দাঁড়াও, এলেই দেখবে সবগুলো লুফি নিয়ে যাবে। অতপর উৎফুল্ল হয়ে হাঁক ছেড়ে সেহাকে ডাকলো আলো, সেহু নিচে আয়। আরে এক্ষুনি আয়, দেখ কি চমৎকার হলো তোর প্রিয় কদম, একেবারে প্রথম ফোঁটা। নিজে হেঁটে এসেছিস? নিজে হেঁটে এসেছে বাড়িতে, কত খুঁজলি সারাদিন, পেলি না, এখন এসে নিয়ে যা। আরে কি চমৎকার হলো, কি কাকতালীয়। মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ আগে। নামাজ আদায় করে প্রেরণা শাড়ি পাল্টে যখন ব্যাগ কাঁধে নিল, প্রীতম চোরের মতো মুখ করে এসে ওর দরজায় দাঁড়ালো। আপু